আমাদের এই গোটা বিশ্বটা চলে কিসের জোরে, কোন শক্তিতে? আজকে আমরা আমাদের গ্রহের শক্তির উৎসগুলো নিয়েই কথা বলবো। একদিকে আছে এমন উৎস যার একটা সীমিত অতীত আছে, আর অন্যদিকে আছে এমন এক উৎস যার ভবিষ্যৎ অফুরন্ত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বেশ বড়সড় সংকটের কথা বলি। আমাদের আজকের দুনিয়া তার কলকারখানা থেকে শুরু করে ঘরবাড়ি পর্যন্ত সব কিছুই কিন্তু দাঁড়িয়ে আছে পেট্রোলিয়াম, কয়লা আর প্রাকৃতিক গ্যাসের মতো কিছু জ্বালানির ওপর। কিন্তু প্রশ্ন হল, এই নির্ভরতার ভিতটা আসলে কতটা শক্ত? এটা তো একটা সহজ সত্যি কথা, তাই না? একটা ঘরের আলো জ্বালানো থেকে শুরু করে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি চালানো পর্যন্ত সব কিছুতেই শক্তি লাগে। বলা যায় এটাই আমাদের আধুনিক সভ্যতার মূল চালিকা শক্তি। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে। আমরা যে শক্তির উপর এতটা নির্ভর করে আছি, সেটা যদি চিরস্থায়ী না হয়, যদি তার একটা শেষ সময়সীমা থাকে, এই ভাবনাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। দেখুন, শক্তির দুটো প্রধান পথ আমাদের সামনে খোলা আছে। একটা হলো জীবাশ্ম জ্বালানির পথ, মানে তেল, কয়লা, গ্যাসের মতো উৎস, যার ভাণ্ডার কিন্তু সীমিত এবং একদিন না একদিন শেষ হয়ে যাবেই। আর অন্যদিকে আছে নবায়নযোগ্য শক্তির পথ, যা প্রকৃতি থেকে অফুরন্তভাবে পাওয়া যায়, যেমন ধরুন বাতাস বা সূর্যের আলো। তো এই যে আমরা জীবাশ্ম জ্বালানির উপর এতটা নির্ভর করে আছি, এর জন্য আমাদের আসলে কি দাম দিতে হচ্ছে? চলুন এর পেছনের বড় সমস্যাগুলো এক এক করে দেখে নেওয়া যাক। তাহলে এই অনবায়নযোগ্য শক্তি বা জীবাশ্ম জ্বালানি জিনিসটা আসলে কি? সোজা কথায় এগুলো হলো হাইড্রোকার্বন, যা তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে, কিন্তু এদের ভাণ্ডার সীমিত। আর সবচেয়ে বড় কথা হলো, একবার ব্যবহার করে ফেললে তা আর ফিরে পাওয়া সম্ভব না। আর ঠিক এই কারণেই একটা কথা বলা হয় যে এগুলোর উপর নির্ভরতা সত্যিকারের বড় সমস্যা তৈরি করে। কথাটা কিন্তু একদম সত্যি। চলুন দেখি সমস্যাগুলো ঠিক কি কি। মোটা দাগে বললে, জীবাশ্ম জ্বালানির সমস্যাগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমত, এর ভাণ্ডার ফুরিয়ে আসছে। দ্বিতীয়ত, দিন দিন এর দাম বেড়েই চলেছে, মানে এটা খুব ব্যয়বহুল হয়ে উঠছে। আর তৃতীয়ত, যেটা সবচেয়ে চিন্তার বিষয়, এটা আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। প্রথম সমস্যাটা তো একদমই সোজাসাপটা। তেল, গ্যাস বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার পৃথিবীতে অসীম নয়। আমরা যে হারে এগুলো ব্যবহার করছি, তাতে একদিন না একদিন তো এগুলো ফুরিয়ে যাবেই। আর যখনই কোনো কিছুর ভাণ্ডার কমতে থাকে, তখন কি হয়? ঠিক তাই, সেটার দাম বাড়তে থাকে। আগামী দশকগুলোতে এগুলোর দাম আরও বাড়বে, যা আমাদের অর্থনীতির ওপর বিরাট চাপ তৈরি করবে। এর সাথে তো পরিবেশের ক্ষতির দিকটাও আছে, যা অর্থনৈতিক এবং সামাজিক দুই দিক থেকে আমাদের জন্য ব্যয়বহুল। আর ৩ নম্বর সমস্যাটা সম্ভবত সবচেয়ে ভয়ের, সেটা হল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে পরিবেশে গ্রিনহাউস গ্যাস ছড়ায়, যা পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, আর এর ফলেই জলবায়ু পরিবর্তন হচ্ছে। তবে এত সব সমস্যার কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সমাধানও কিন্তু আমাদের হাতেই আছে। এখন আমরা আলোচনার মোড়টা একটু ঘোরাব আর দেখব কিভাবে নবায়নযোগ্য শক্তি একটা টেকসই ভবিষ্যতের রাস্তা দেখাতে পারে। নবায়নযোগ্য শক্তি হল সেই শক্তি যার উৎস অফুরন্ত, মানে যা ক্রমাগত প্রাকৃতিকভাবেই পূরণ হতে থাকে। ভাবুন তো, সূর্যের আলো বা বাতাসের কথা, এগুলো ব্যবহারের ফলে ফুরিয়ে যাওয়ার কোনো ভয়ই নেই। তাহলে চলুন প্রকৃতির এই অফুরন্ত শক্তির ভাণ্ডারে একবার ঢু মেরে আসা যাক। দেখা যাক আমাদের চারপাশে কত দারুণ উপায়ের শক্তি ছড়িয়ে আছে। আর মজার ব্যাপার কি জানেন? এই যত রকমের নবায়নযোগ্য শক্তির কথা আমরা শুনি, তার প্রায় সব কিছুর পেছনেই আছে কিন্তু একজনই, আর সে হল আমাদের সূর্য। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যই আমাদের গ্রহের বেশিরভাগ পরিষ্কার শক্তির যোগান দেয়। এই ছবিটা দারুণভাবে দেখিয়ে দিচ্ছে সূর্য কিভাবে কাজটা করে। দেখুন, সূর্যের রশ্মি থেকে আমরা সরাসরি সৌরশক্তি পাচ্ছি। আবার সূর্যের তাপে বাতাস গরম হয়ে বায়ু প্রবাহ তৈরি হচ্ছে, যা থেকে আসছে বায়ুশক্তি। সূর্যের তাপে জল বাষ্প হয়ে মেঘ আর বৃষ্টি হয়, যা জলবিদ্যুৎ শক্তির উৎস। এমনকি গাছপালাও তো সূর্যের আলোতেই বেড়ে ওঠে, যা আমাদের জৈব শক্তি বা বায়ো এনার্জি দেয়। এই শক্তিগুলোর ব্যবহারও কিন্তু অনেক রকম।
যেমন ধরুন, সৌরশক্তি দিয়ে আমরা ঘর গরম করছি, আলো জ্বালাচ্ছি বা বিদ্যুৎ তৈরি করছি। উইন্ড টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। নদীর স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ আসছে, আর গাছপালা থেকে পাওয়া বায়োমাস জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে। কিন্তু ভাবলে ভুল হবে যে সূর্যই একমাত্র পরিষ্কার শক্তির উৎস। সূর্য অবশ্যই একটা বিশাল ব্যাপার, কিন্তু এর বাইরেও আরও কিছু শক্তিশালী নবায়নযোগ্য উৎস রয়েছে। এর মধ্যে আছে হাইড্রোজেন শক্তি, আমাদের পৃথিবীর ভেতরের নিজস্ব তাপ থেকে পাওয়া জিওথার্মাল এনার্জি, আর অবশ্যই সাগরের বিশাল শক্তি। চলুন এগুলো সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক। হাইড্রোজেন হল মহাবিশ্বের সবচেয়ে সহজলভ্য মৌল। জলের মধ্যেই তো এটা অক্সিজেনের সাথে মিশে আছে। সেই হাইড্রোজেনকে যদি কোনোভাবে আলাদা করা যায়, তাহলে সেটা একটা দারুণ শক্তিশালী আর পরিষ্কার জ্বালানি হতে পারে, যা দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমরা যে গ্রহের ওপর দাঁড়িয়ে আছি, তার কেন্দ্রটা কিন্তু একটা গনগনে চুল্লির মতো। সেই ভেতরের তাপ থেকে বাষ্প আর গরম জল তৈরি হয়, আর সেই শক্তিকে কাজে লাগিয়ে জিওথার্মাল এনার্জি তৈরি করা হয়, যা দিয়ে ঘর গরম করা বা বিদ্যুৎ উৎপাদন করা যায়। আর মহাসাগর, সে তো শক্তির এক আস্ত ভাণ্ডার। ভাবুন, সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটার টান, এমনকি সমুদ্রের উপরের আর গভীরের জলের তাপমাত্রার পার্থক্য, এই সব কিছুকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা সম্ভব। তাহলে এটা পরিষ্কার যে জীবাশ্ম জ্বালানির বাইরেও আমাদের হাতে অনেক বিকল্প আছে। এখন প্রশ্ন হলো, আমাদের ভবিষ্যৎটা কেমন হবে? সামনের পথটা কি? এই টেবিলটা পুরো ব্যাপারটা এক নজরে নিয়ে এসেছে। একদিকে সূর্যের শক্তি থেকে আসছে সৌর, বায়ু, জলবিদ্যুৎ আর জৈব শক্তি। আবার পৃথিবীর ভেতর থেকে আসছে ভূতাপীয় শক্তি। পৃথিবীর উপাদানগুলো থেকে হাইড্রোজেন শক্তি, আর মহাসাগর থেকে পাওয়া যাচ্ছে তার নিজস্ব শক্তি। আমাদের শক্তির ভবিষ্যৎ সত্যি অনেক বৈচিত্র্যময়। সুতরাং আমাদের শক্তির ভবিষ্যৎ যে নবায়নযোগ্য, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। আসল প্রশ্নটা হলো, আমরা কতটা দ্রুত সেই ভবিষ্যৎটা গড়ে তুলতে পারব। আমরা যত তাড়াতাড়ি এই পথে এগোতে পারব, আমাদের এই গ্রহের জন্য ততই মঙ্গল।